আসলে এই পৃথিবীতে কোনো সম্পর্কই নিঃস্বার্থ নয়, এমনকি বিশ্বস্তও নয়। হতে পারে সেটা রক্তের সম্পর্ক। কথাটি শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি। তাই তো নিজের একান্ত গোপন কথাগুলো নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটু সময় লাগবে না। আজ হয়তো ভালো সম্পর্ক, তাই খুশি মনে সবকিছু শেয়ার করছো, কিন্তু কে তোমাকে বদনজর দিচ্ছে তা তুমি নিজেও জানো না। তোমার আপনজন বা আত্মীয় স্বজনের ভিতর থেকে তোমার খুশি দেখে তারা ভিতরে জ্বলছে, বদ নজর দিচ্ছে, তোমার জন্য বদ চিন্তা করছে। ক্ষতি আপন ঘরের মানুষই বেশি করে, অপরিচিত কেউ কখনোই তোমার ক্ষতি করে না। শত্রুর জন্ম সব সময় নিজ ঘর থেকেই হয়, আপন ঘর থেকেই হয়। তাই সব সময় সবার কাছে সবকিছু শেয়ার করতে নেই, নিজের মনের কথাগুলো নিজের মনে রাখাটাই শ্রেয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। তীব্র এই গরমে আপনার কে কেমন আছেন বলেন তো? আমি কিন্তু একদমই ভালো নেই। যেমন শারীরিকভাবে অসুস্থ, তেমন এই গরমে বাকিটা আরো অসুস্থ হয়ে পড়ছি। তার মধ্যেও আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম। কি করব? যদি ভিডিও না দিই তাহলে তো আপনাদের সাথে কোনো যোগাযোগ থাকছে না। তাই আপনাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্যই কিন্তু ভিডিও শেয়ার করা। তাই সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর কোনো কথা বা কাজ আপনার কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো কথা বলতে বলতে আমার বেলকনিটা কিন্তু অনেক দিন পর আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বেলকনির অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে। প্রচন্ড এই গরমে এবং রোদের তাপে গাছ কিন্তু কিছুতেই টিকাতে পারছি না। অনেক গাছ কিন্তু মরে গেছে। ফুল সহই গাছগুলো নষ্ট হয়ে গেছে। চন্দ্রমল্লিকা গাছে এখনো কিন্তু নানা রঙের ফুল ফুটছে। এরপর চলে এলাম কিচেনে। আজকে সকালে তেমন ঘটা করে কোনো নাস্তার আয়োজন করিনি। প্রচন্ড গরমে কোনো কিছুই কিন্তু খেতে ইচ্ছে করে না। আমার তো এমনিতেই খাওয়ার রুচি চলে গেছে। তাই আজকে জাস্ট কোনো রকম ভাবে আমি একটা চাপটির মতো তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে চালের গুঁড়ো আর হচ্ছে ওটস দিয়ে। আর সেই সঙ্গে ফল কেটে নিচ্ছি আর ডিম সিদ্ধ করে নিয়েছি। আমার মনে হয় এটাই বেস্ট নাস্তা। কোনো ভারী খাবার খাওয়ার ইচ্ছে নেই। তো সকালের নাস্তাটা এভাবেই শেষ করেছি। এই গরমে এমনি তো ভারী খাবার খেতেও ভালো লাগে না, মুখের রুচি একদমই চলে গেছে। আর ভিডিও শুরুতেই একটি কথা কিন্তু বলে নিয়েছি, আমি কিন্তু ভীষণ অসুস্থ। তাই ইচ্ছে থাকলেও কোনো কাজ করার শক্তি পাচ্ছি না। জানি না কবে নাগাদ সুস্থ হব, তবে আপনারা সবাই দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া আমার জন্য অনেক বেশি জরুরি। তো এরই মধ্যে আমার সকালের নাস্তার আয়োজন শেষ। এরপর চলে এলাম দুপুরে রান্না করার জন্য। প্রতিদিনই একঘেয়েমি রান্না, আর ভালো লাগে না। প্রচন্ড রোদে আমার জানালা দিয়ে মনে হচ্ছে সবকিছু পুড়ে যাচ্ছে। চুলায় মনে হয় আগুন না জ্বালালেও রান্নাটা হয়েই যেত। আজকে রান্না করে নিচ্ছি পেঁপে ভর্তা। তো জানি না আপনারা কেউ এভাবে পেঁপে ভর্তা কখনো রান্না করেছেন কিনা বা কেউ করেন কিনা। আমি এভাবে কিন্তু মাঝে মাঝে পেঁপে ভর্তাটা করি। যেহেতু এখন প্রচন্ড গরম, পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী। হসপিটালে আগে দেখতাম ছোটবেলায় যে কোনো খাবারের সঙ্গে পেঁপেটা অ্যাড করে দিত। আর ডক্টররাও বলতো পেঁপেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আর সেই থেকে আমারও মাথার মধ্যে একটা জিনিস ঢুকে গেছে, পেঁপেটা স্বাস্থ্যের জন্য সত্যি উপকারী। তো যাই হোক, এভাবে পেঁপে ভর্তা করলে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। পেঁপেটা প্রথমে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এরপর হাত দিয়ে চটকে নিয়েছি। হাত দিয়ে চটকে নিলে পেঁপেটা খেতে বেশি ভালো লাগে। যদি ব্লেন্ড করতে যান বা বাটতে চান তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে না। তো এরপর আমি কলিজা ভুনা করে নিচ্ছি। তো শুধুমাত্র কলিজা ভুনা করছি না, এর মধ্যে কিছুটা মাংস অ্যাড করে দেব। তো প্রথমে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব, এরপর মাংসটা সেদ্ধ করে নিব। আর আগে থেকে কিন্তু কলিজাটা ভালো করে সেদ্ধ করে ক্লিন করে রেখেছি। তো রান্না করতে করতে আমার প্রিয় কিছু আপুদের নাম নিয়ে নিচ্ছি। একজন আপু কমেন্ট করেছেন, যদিও আপুর নামটি নিতে পারছি না, এখানে ইউজার নেমটি দেখাচ্ছে না। আপু লিখেছেন, আপু ঠান্ডা পানি সাবধানে খাবেন। ধন্যবাদ প্রিয় বোন আমার, আমার জন্য এত সুন্দর করে ভাবার জন্য। কি করব বলেন তো, এত গরমে ঠান্ডা পানি না খেলে হয়?
আমি তো ঠান্ডা পানি ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তার থেকে বড় কথা, ঠান্ডা পানি কিন্তু আমার জন্য অনেকটা ক্ষতিকারক। যেহেতু আমার অ্যাজমার সমস্যা রয়েছে আর নানা রকমের ঠান্ডার সমস্যা তো রয়েছেই। তো আমার মনে হয় আমার জন্য না, সবার জন্যই ঠান্ডা পানিটা অনেক ক্ষতিকারক। তারপরও প্রচন্ড এই গরমে আমাদের তৃষ্ণা মেটানোর জন্য আমরা কিন্তু ঠান্ডা পানিটা বেশি খেয়ে থাকি। তো এরপর আরেকজন আপুর নাম নিয়ে নিচ্ছি। এটাও কিন্তু নাম নিতে পারছি না, তবে আপুর কমেন্টসটি পড়ে নিচ্ছি। আপু লিখেছেন, আপু সালাম নিবেন। আপু, আমার কিচেনেও আপনার মতো খুব রোদ আসে। আমিও নাস্তা করেই সবকিছু গুছিয়ে নেই। খুব গরম, ঘুরতে গিয়েছিলাম, এসেই আমি ভিডিও দেখে নিয়েছি। ধন্যবাদ প্রিয় বোন আমার। তোমার নামটি আমি নিতে পারিনি, তবে তোমার কমেন্টসটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। আর প্রচন্ড এই গরমে ঘুরতে না যাওয়াটাই আমার মনে হয় ভালো। কারণ এখন বাহিরে যে অবস্থা, সুস্থ মানুষ কখন যে অসুস্থ হয়ে পড়বে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। বাসায় বসেই খুব অসুস্থ লাগছে। তারপরে হয়তো আমাদের জীবিকার প্রয়োজনে, জীবনের প্রয়োজনে অনেক সময় বাহিরে যেতে হয়, তবে সেটা অবশ্যই সাবধানে বের হতে হবে। তো প্রিয় বোন আমার, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি এত সুন্দর করে একটি কমেন্ট করেছো। এখন আরো একজন মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আপুর নাম হচ্ছে ফারিয়া ইসলাম। আপু এত সুন্দর করে একটি কমেন্ট লিখেছে, কি বলবো। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লিখেছেন, আমার মিষ্টি আপু, আপনি এখন কেমন আছেন? পুরোপুরি সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ আপু, এখন আগের থেকে একটু ভালো, তবে সুস্থ নেই, এটা সত্যি। আপু আরো লিখেছেন, আপনার জন্য দোয়া রইল। ধন্যবাদ বোন। আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপু, আপনার জন্য এবং আপনার পুরো পরিবারের জন্য দোয়া রইল। ফাইজা আপু আরো লিখেছেন, আপু আমার কোনো বোন নেই, আপনি আমার একমাত্র মিষ্টি বড় বোন। ফাইজা আপু, তোমার কথা শুনে আমার সত্যি মনটা ভরে গেল। যার বোন নেই একমাত্র সেই বোঝে বোন না থাকার কি যন্ত্রণা। একটা বোন থাকলে হয়তো বা ভালো মন্দ, সুখ দুঃখ অনেক কিছু শেয়ার করা যায়, কিন্তু যার বোন নেই তার আসলে এগুলো শেয়ার করার মতো কেউ থাকে না। তবে তোমার মতো এত সুন্দর একটা মিষ্টি বোন পেয়েছি, আমি সত্যি সত্যি অনেক খুশি। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এই দিক থেকে আমার প্রিয় আরেকটি আপু, সায়মল আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় বোন আমার, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কেমন আছে? সবাই ভালো আছে, তবে গরমে কেউই তেমন একটা ভালো নেই। আর আপু, আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন, যেন মানুষের মতো মানুষ হয়। ইনশাল্লাহ আপু, সব সময় আপনার, আমার এবং সবার বাচ্চাদের জন্য এই দোয়াই করি, সবাই যেন মানুষের মতো মানুষ হয়, অন্তত বাবা মায়ের মুখ উজ্জ্বল করে। কারণ তারাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আর আমরা আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে কিন্তু বেঁচে থাকি। এটা আমি অকপটে স্বীকার করি। জানি না কে কি ভাবছেন। আগামীর ভবিষ্যৎ বলেন বা আমাদের জীবন চলা বলেন, সবকিছু আমাদের সন্তানদের ঘিরে। তাই দোয়া করি সবার সন্তানই যেন মানুষের মতো মানুষ হয়। প্রতিটি বাবা মা যেন বলতে পারে, আমার সন্তান মানুষের মতো মানুষ হয়েছে। এবং সেই সাথে প্রতিটি বাবা মা যেন তার সন্তানকে নিয়ে গর্বিত হতে পারে। প্রচন্ড এই গরমের হাত থেকে রক্ষা পাবার জন্য প্রতিদিন আমাদের কত না আয়োজন। আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। মাঝে মাঝে হঠাৎ করে এখন ইলেকট্রিসিটি চলে যাচ্ছে। আর বুঝতেই পারছেন, প্রচন্ড এই গরমে যদি একটা মুহূর্তের জন্য ইলেকট্রিসিটি চলে যায়, তাহলে যেন জীবনটাই বের হয়ে যায়। তো যেই কারণেই এই যে নতুন করে একটা ফ্যান নিয়ে আসলাম, রিচার্জেবল ফ্যান। তো এটা আসলে আজকেই নিয়ে এসেছি। এটাকে এখন 24 ঘন্টার জন্য চার্জে বসিয়েছি। যদিও বা আমার এখানে বিদ্যুৎ তেমন একটা যায় না, মানে লোডশেডিং এখন ঢাকাতে খুব কমই হয় তুলনামূলক। তারপরও ওই যে হয় না, মাঝে মাঝে 1 ঘন্টার জন্য যখন চলে যায় তখন কিন্তু জীবনটা মনে হয় বেরিয়ে যায়। তো যে কারণে আবার নতুন করে ফ্যানটা নিয়ে এসেছি। তো এটা কিন্তু অনেকটা সিস্টেম আছে, একটা লাইটও রয়েছে। লাইটটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো বিদ্যুৎ চলে গেলে লাইটটাও কিন্তু আমাদের অনেক বেশি কাজে দিবে। তো ফ্যানটা এই যে অন করলাম, তো মোটামুটি ভালোই বাতাস হচ্ছে। এখন পর্যন্ত এটা কিন্তু ব্যবহারযোগ্য হয়নি, যেহেতু বলে দিয়েছে 24 ঘন্টা ফুল চার্জ করতে হবে। তাই সেই কথা অনুযায়ী আমি 24 ঘন্টার জন্য চার্জে বসিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ ভালোই বাতাস হচ্ছে, জানি না কতটুকু সার্ভিস কেমনটা দিবে। আর এটা হচ্ছে ডিফেন্ডারের ফ্যান। তো যতটুকু জানি এখন ডিফেন্ডার মোটামুটি ভালো, তো সে কারণে আসলে এটা নেওয়া। তো এটার সার্ভিস সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, যারা ব্যবহার করেছেন তারা হয়তো বা বলতে পারবেন যে এটা কতটা কেমন সার্ভিস দেয়। তো এটার সঙ্গে কিন্তু একটা রিমোট কন্ট্রোল রয়েছে। তো সেটা এখন আর আমি আপনাদের সঙ্গে দেখাইনি। আমি যখন ভিডিওর ফুটেজটা নিচ্ছিলাম তখন আর সেটার সামনে নিয়ে আসিনি। তো এরপর এই যে গতকাল আমি আমার ইউটিউবের জন্য নতুন করে কিছু জিনিসপত্র কিনেছি। তো নতুন একটা সেটআপ নিয়েছি, সেটা হচ্ছে ভয়েস রেকর্ডের জন্য। তো ইদানিং আমি যখন ভয়েস দিচ্ছি তখন তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার ভয়েসটা যেন কেমন একটু হয়ে যাচ্ছে। মানে আগের মতো আসছে না। আমার কাছে মনে হচ্ছে আমার ভয়েসটা আমার কাছে ঠিকঠাক লাগছে না।
তো এই জন্য বয়ার আরেকটি মাইক্রোফোন নিয়েছি। আর এর আগে তো আমি কিছুদিন আগে উলানজির একটি মাইক্রোফোন নিয়েছিলাম, সেটাও আসলে ভয়েসটা ঠিকঠাক আসছে না। আমি জানি না আসলে কিভাবে ভয়েসটা ঠিকঠাক করব। তো আমার ফোনে আরেকটা সমস্যা রয়েছে, আমার ফোনটা যে মডেলে সেখানে কনভার্টার ছাড়া এটা ইউজ করা যাবে না, তো এই জন্য আবার একটা কনভার্টার নিয়েছি। তো এটাও হচ্ছে বয়ার, এটার প্রাইস নিয়েছে 1700 টাকা। মানে কি বলবো, সবকিছুর এত দাম, আমি তো অবাক হয়ে গেছি। আর এমন একটা বিষয়, কনভার্টার ছাড়া আমার ফোনে কোনোভাবে ভয়েস দেওয়া সম্ভব না। আর এজন্যই কিন্তু এই কনভার্টার নিয়েছি। আর সেটা নিয়েছে 1700 টাকা বলেছি। আর মাইক্রোফোনটা নিয়েছে 1900 টাকা। সেটা হচ্ছে বয়া MM1 এর মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনটা সেট আপের জন্য আমি আরেকটা ট্রাইপড নিয়েছি। আর এই ট্রাইপডটার প্রাইস নিয়েছে 1100 টাকা। এক এক করে ইউটিউবের জন্য কিন্তু শখের বসে অনেক কিছু কিনেছি। জানি না কতটুকু কি করতে পারবো বা কতটুকু কি করতে পেরেছি। আমার মনে হয় না আমি এখন পর্যন্ত ইউটিউবে এসে কিছুই করতে পেরেছি। তবে শখের বশে যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু কিনে আনছি। তো এই ট্রাইপডটা আমি নিয়েছি শুধুমাত্র ভয়েস ওভার করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, মাইক্রোফোনটা আনার পরে আমি যখন কম্পিউটার দিয়ে ভয়েস দিচ্ছিলাম তখন প্রচন্ড শব্দ হচ্ছে। কেন এমনটা হচ্ছে সেটাও বুঝতে পারছি না। আসলে আমার কাছে মনে হচ্ছে ভাগ্যটাই খুব খারাপ। তো আমি যখন ভয়েস ওভার করছি আজকে, তখন কিন্তু আমি এই মাইক্রোফোনটা দিয়ে চেষ্টা করেছি। তবে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, একদম স্পষ্ট মনে হচ্ছে যেন নিজেই কথা বলছি। তবে আউট যে সাউন্ডটা, মানে নয়েজটা যে আসছে, সেটা কেন আসছে আমি বুঝতে পারছি না। কম্পিউটারের কারণে হতে পারে। যদি আপনাদের কাছে কোনো সলিউশন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেন এত বিকট সাউন্ড হচ্ছে। তো যাই হোক, অবশেষে আজকে আবার আমি সেই উলানজি আমার আগের মাইক্রোফোনটা দিয়ে কিন্তু ভয়েস দিচ্ছি। একের পর এক ট্রাই করে যাচ্ছি কোনটা থেকে কেমন হবে। এক কথায় প্রচেষ্টার কোনো শেষ নেই। শেষ পর্যন্ত কতটুকু কি পারবো জানি না। এই ছিল আমার মাইক্রোফোনের পুরোপুরি সেটআপ। তো আমি ফোন এখানে রেখে কখনোই ভয়েস ওভার করি না। আমি অন্য একটা ট্রাইপডে রেখে তারপর ভয়েস ওভার করি। প্রচন্ড এই গরমে আপনাদের প্রাণ জুড়ানো একটি রেসিপি আজকে শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে মালাই আইসক্রিম। প্রায় 90 দশকের দিকে এই আইসক্রিমটা অনেক বেশি জনপ্রিয় ছিল। আমার ছোটবেলাতেও আমি কিন্তু এই আইসক্রিমটা অনেক বেশি খেয়েছি। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। যেহেতু এখন প্রচন্ড গরম, তাই আমরা কিন্তু সবাই কম বেশি আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি। সেটা ছোট বড় সবাই। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে 90 দশকে সেই মালাই আইসক্রিমটি। তো এই জন্য আমি প্রথমে এখানে 1 লিটার দুধ নিয়েছি। আর এটাকে আমি ভালো করে জাল করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন, যে যতটুকু পরিমাণ মিষ্টি খেতে চান। দুধটাকে আমি জাল করে একদম হাফ কেজির মতো করে নিয়েছি, মানে 500 মিলির মতো করে নিয়েছি। এরপর আমি এখানে একটি আইসক্রিমের মোল্ড নিয়েছি। আরেকটি কথা বলে রাখছি, আমি কিন্তু দুধের মধ্যে কিছুটা এলাচ গুঁড়ো আর সামান্য একটু তেজপাতা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপর আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে, প্রত্যেকটা আইসক্রিমের মোল্ডের তলানিতে আমি কিছুটা নারিকেল দিয়ে দিয়েছি। এরপর অবশিষ্ট নারিকেলগুলো আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। মানে আমি যে দুধটা রেডি করে রেখেছি সেই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি সেই দুধগুলোকে আইসক্রিম মোল্ডে সেট করে দিচ্ছি। এরপর উপর দিয়ে একটি ফয়েল পেপার দিয়ে আমি ভালো করে এটাকে ঢেকে দিব। আরেকটি কথা, আপনাদের সঙ্গে এখন কিন্তু আমি মাঝে মাঝে রান্নার রেসিপি শেয়ার করে দিব। যেহেতু আমার চ্যানেলটা ব্লগ, তাই সবসময় কিন্তু রান্নার সব রেসিপি আমি শেয়ার করতে পারি না। তাই ভেবেছি মাঝে মাঝে হুটহাট করে আপনাদের সঙ্গে 2-1টা রান্নার রেসিপিও শেয়ার করব। তো যাই হোক, ফয়েল পেপারের উপর দিয়ে আমি এখন একটু কেটে নিয়ে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে আমি বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল উল্টো সোজা একই কথা, লেজ কাটলে হয় সংখ্যা। ধাঁধার সঠিক উত্তর ছিল 9 কিংবা নয়ন। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন, তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে ফাইজা ইসলাম। আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, আপনার সামনে ময়ূরের ডিম ভাজা এবং হাঁসের ডিম সিদ্ধ রাখা হলো, আপনি আগে কোনটি খাবেন? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সটা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। এরই মধ্যে আমার কিন্তু আইসক্রিমগুলো রেডি হয়ে গেছে। আইসক্রিমগুলো মোল্ডে দেওয়ার পরে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে আইসক্রিমগুলো রেখে দিয়েছিলাম। আইসক্রিমগুলো মোল্ড আউট করার 1 থেকে 1.5 মিনিট আগে এটা ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। তো দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।